নমস্কার সবাইকে আরো একবার কম্পিটিটিভ এক্সাম বাংলাতে। আজকের ক্লাসে আমরা ভূগোলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় বায়ুমণ্ডল থেকে 30টি গুরুত্বপূর্ণ এমসিকিউ আলোচনা করব। এই প্রশ্নগুলি পশ্চিমবঙ্গ পঞ্চায়েত, এসএসসি, রেলওয়ে, পুলিশ, ডিফেন্স সহ বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তবে তার আগে বলে রাখি, আমাদের এই সিরিজের আগের ক্লাসগুলো যদি তোমরা এখনো না দেখে থাকো তাহলে অবশ্যই আমাদের ইউটিউবের প্লেলিস্ট থেকে দেখে নিতে পারো। আর যারা ফেসবুক থেকে আমাদের ক্লাসটি দেখছো তাদের সুবিধার জন্য আমি আগের ক্লাসগুলোর লিঙ্ক আমাদের ভিডিওর কমেন্ট বক্সে দিয়ে দেবো। তাহলে আর সময় নষ্ট না করে শুরু করা যাক আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্র্যাকটিস সেশন। তো আমাদের প্রথম প্রশ্নে কি বলেছে, সূর্য, পৃথিবী ও চাঁদ যখন মহাকাশে একই সরলরেখায় অবস্থান করে তখন সেই অবস্থানকে কি বলা হয়? চারটি অপশন রয়েছে আমাদের, অপসূর, অনুসূর, সিজিগি নাকি পেরিজি। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, সিজিগি বলা হয়। অমাবস্যা ও পূর্ণিমা তিথিতে চাঁদ, সূর্য ও পৃথিবী যখন একই লাইনে আসে তখন আমাদের এই অবস্থাটা সৃষ্টি হয়। 2 নম্বর প্রশ্ন, সমুদ্রের জল এক স্থান থেকে অন্য স্থানে নির্দিষ্ট গতিপথে অনুভূমিকভাবে প্রবাহিত হওয়াকে কি বলে? চারটি অপশন রয়েছে আমাদের, সমুদ্র স্রোত, সমুদ্র তরঙ্গ, জোয়ার ভাটা নাকি সুনামি। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে সমুদ্র স্রোত। 3 নম্বর প্রশ্ন, চন্দ্রের আকর্ষণ শক্তি সূর্যের আকর্ষণ শক্তির তুলনায় প্রায় কত গুণ বেশি? চারটি অপশন রয়েছে আমাদের, 1.5 গুণ, 3.8 গুণ, 4.5 গুণ নাকি 2.2 গুণ। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, 2.2 গুণ। যদিও সূর্যের আকার আমাদের চাঁদের তুলনায় অনেক বড়, কিন্তু চাঁদ যেহেতু পৃথিবীর অনেক কাছে অবস্থিত তাই পৃথিবীর ওপর চাঁদের জোয়ারের শক্তি প্রায় সূর্যের চেয়ে 2.2 গুণ। 4 নম্বর প্রশ্ন, সিজগি অবস্থানে চাঁদ ও সূর্য যখন পৃথিবীর একই পাশে অবস্থান করে তখন তাকে কি বলে? চারটি অপশন রয়েছে আমাদের, সংযোগ, বিরোধী অবস্থান, অ্যাপোজি নাকি পেরিজি। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে সংযোগ। অমাবস্যার সময় চাঁদ ও সূর্য পৃথিবীর একই দিকে থাকায় মিলিত আকর্ষণে তীব্র জোয়ার বা ভরাকটাল হয়। 5 নম্বর প্রশ্ন, পূর্ণিমা তিথিতে পৃথিবী যখন চাঁদ ও সূর্যের মাঝখানে অবস্থান করে তখন সিজিগি সেই অবস্থাকে কি বলা হয়? চারটি অপশন রয়েছে আমাদের, মরাকটাল, বিরোধী অবস্থান, সংযোগ নাকি অনুসূর। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, বিরোধী অবস্থান। পূর্ণিমা তিথিতে পৃথিবী মাঝখানে থাকে এবং সূর্য এবং চাঁদ দুই বিপরীত দিকে থাকে, একে অপোজিশনও বলা হয়। 6 নম্বর প্রশ্ন, কোন তিথিতে চাঁদের আকর্ষণ ও সূর্যের আকর্ষণ পরস্পর সমকোণে কাজ করায় মরাকটাল দেখা যায়? চারটি অপশন রয়েছে আমাদের, অমাবস্যা তিথিতে, পূর্ণিমা তিথিতে, প্রতিপদের দিন নাকি শুক্লপক্ষ এবং কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, শুক্লপক্ষ ও কৃষ্ণপক্ষের অষ্টমী তিথিতে। অষ্টমী তিথিতে চাঁদ ও সূর্য পৃথিবীর সাথে সমকোণে অর্থাৎ 90 ডিগ্রিতে থাকায় একে অপরের আকর্ষণ বল অনেকটা কমে যায়, যার ফলে জল বেশি ফুলতে পারে না, এর ফলে আমাদের মরাকটাল হয়। 7 নম্বর প্রশ্ন, চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব যখন সবচেয়ে কমে যায় তখন তাকে কোন অবস্থান বলা হয়? চারটি অপশন রয়েছে আমাদের, অ্যাপোজি, পেরিজি, অনুসূর নাকি অপসূর। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, পেরিজি। চাঁদ ও পৃথিবীর মধ্যবর্তী দূরত্ব যখন সবচেয়ে কমে যায় তখন তাকে বলা হয় আমাদের পেরিজি। এই সময় আকর্ষণ বল বেশি থাকায় স্বাভাবিকের চেয়ে প্রায় 20 থেকে 15% তীব্র জোয়ার দেখা যায়। 8 নম্বর প্রশ্ন, চাঁদ যখন পৃথিবী থেকে দূরতম দূরত্বে অবস্থান করে তখন সৃষ্ট জোয়ারকে কি বলে? চারটি অপশন রয়েছে আমাদের, অ্যাপোজিয়ান জোয়ার, পেরিজিয়ান জোয়ার, ভরাকটাল নাকি মরাকটাল। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে অ্যাপোজিয়ান জোয়ার হয়। চাঁদ যখন পৃথিবী থেকে সব থেকে দূরে থাকে, যখন তাদের মধ্যবর্তী দূরত্ব থাকে প্রায় 4,07,000 কিমি, তখন সেই অবস্থানকে বলা হয় আমাদের অ্যাপোজি। কি বলা হয়? সেই অবস্থানকে বলা হয় অ্যাপোজি। আগেরটাকে বলা হয় যখন সব থেকে কাছে থাকে তাকে বলা হয় পেরিজি, আর যখন সব থেকে দূরে থাকে তাকে বলা হয় আমাদের অ্যাপোজি। এই অ্যাপোজির সময় আমাদের যে জোয়ার হয় সেটাকেই বলা হয় আমাদের অ্যাপোজিয়ান জোয়ার। 9 নম্বর প্রশ্ন, কোন নির্দিষ্ট স্থানে একটি মুখ্য জোয়ার এবং তার পরবর্তী মুখ্য জোয়ারের মধ্যে সময়ের সঠিক ব্যবধান কত? চারটি অপশন রয়েছে আমাদের, 12 ঘন্টা, 12 ঘন্টা 26 মিনিট, 24 ঘন্টা 52 মিনিট নাকি 24 ঘন্টা। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, 24 ঘন্টা 52 মিনিট। পৃথিবী নিজের অক্ষের চারিদিকে একবার ঘুরতে 24 ঘন্টা সময় নিলেও চাঁদ ততক্ষণে নিজের কক্ষপথে কিছুটা এগিয়ে যায়, তাই সেই নির্দিষ্ট অংশটি পুনরায় চাঁদের সামনে আসতে আরো 52 মিনিট সময় নেয়। এই নিয়ে আমাদের টোটাল 24 ঘন্টা 52 মিনিট সময় লাগে। 10 নম্বর প্রশ্ন, একটি মুখ্য জোয়ার ও তার প্রতিবাদ স্থানে সৃষ্ট গৌণ জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান কত? চারটি অপশন রয়েছে আমাদের,
12 ঘন্টা 26 মিনিট, 6 ঘন্টা 13 মিনিট, 12 ঘন্টা নাকি 24 ঘন্টা 52 মিনিট? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে 12 ঘন্টা 26 মিনিট। মুখ্য জোয়ারের ঠিক বিপরীত দিকে অর্থাৎ উল্টো দিকে 180 ডিগ্রি অবস্থানে গৌণ জোয়ার দেখা যায়। 24 ঘন্টা 52 মিনিটের অর্ধেক অর্থাৎ 12 ঘন্টা 26 মিনিট পর সেখানে গৌণ জোয়ার দেখা যায় এবং এরও যদি আমরা অর্ধেক করে দিই তাহলে আমাদের আসে 6 ঘন্টা 13 মিনিট এবং একটি জোয়ার এবং ভাটার মধ্যে এই ব্যবধানই আমাদের 6 ঘন্টা 13 মিনিটের সমান। 11 নম্বর প্রশ্ন, পৃথিবীর আবর্তনের ফলে সৃষ্ট কোন বলের প্রভাবে মূলত গৌণ জোয়ারের উৎপত্তি ঘটে? 4টি অপশন রয়েছে আমাদের, মহাকর্ষ বল, কোরিওলিস বল, কেন্দ্রাতিক বল নাকি জোয়ারি বল? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, কেন্দ্রাতিক বল। চাঁদের আকর্ষণের ঠিক বিপরীত পিঠে পৃথিবীর তীব্র আবর্তন বা ঘূর্ণনের ফলে জল বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা দেখা যায়, যাকে আমাদের বলা হয় কেন্দ্রাতিক বল। এর কারণেই আমাদের গৌণ জোয়ার দেখা যায়। 12 নম্বর প্রশ্ন, জোয়ারের জল যখন ফানেল আকৃতির নদীর মোহনা দিয়ে প্রবল গর্জন করে নদীর ভিতরের দিকে অগ্রসর হয় তখন তাকে কি বলা হয়? 4টি অপশন রয়েছে আমাদের, বানডাকা, খাড়ি জোয়ার, সুনামি নাকি সমুদ্র তরঙ্গ? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে বানডাকা। নদীর মোহনা যদি চওড়া কিন্তু অগভীর হয় তবে জোয়ারের জল নদীতে ঢোকার সময় বিশাল উঁচু প্রাচীরের মতো আকার নেয়। পশ্চিমবঙ্গের হুগলি নদীতে, এছাড়া আমাদের আমাজন এবং টেমস নদীতে এইসব বানডাকা দেখা যায়। 13 নম্বর প্রশ্ন, জোয়ার ও ভাটার জলপ্রবাহের সর্বোচ্চ ও সর্বনিম্ন সীমার মধ্যে উচ্চতার পার্থক্যকে কি বলা হয়? 4টি অপশন রয়েছে আমাদের, জোয়ারের তরঙ্গ দৈর্ঘ্য, জোয়ারের সীমা, সমুদ্রের পৃষ্ঠতল নাকি কোরিওলিস সূচক? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, জোয়ারের সীমা। জোয়ারের সময় জল কতটা উঁচুতে ওঠে এবং ভাটার সময় যতটা নিচে নেমে যায়, এই দুই উচ্চতার পার্থক্যকেই বলা হয় আমাদের জোয়ারের সীমা বা টাইডাল রেঞ্জ। কানাডার ফান্ডি উপসাগরে পৃথিবীর সর্বোচ্চ জোয়ারের সীমা দেখা যায়। 14 নম্বর প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান এবং নিয়ন্ত্রণকারী কারণ কোনটি? 4টি অপশন রয়েছে আমাদের, সমুদ্র জলের লবণাক্ততার পার্থক্য, 2 নম্বরে রয়েছে আমাদের পৃথিবীর আবর্তন গতি, 3 নম্বরে উপকূল রেখার আকৃতি, 4 নম্বরে নিয়ত বায়ু প্রবাহ। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, নিয়ত বায়ু প্রবাহ। আয়ন বায়ু, পশ্চিমা বায়ু এবং মেরু বায়ুর মতো নিয়ত বায়ু প্রবাহগুলি সমুদ্রের উপরিভাগের জলকে নির্দিষ্ট দিকে ঠেলে দেয়। এটিই আমাদের সমুদ্র স্রোত তৈরি হওয়ার প্রধান কারণ। 15 নম্বর প্রশ্ন কি বলেছে, কোরিওলিস বল ও ফেরেলের সূত্র অনুযায়ী সমুদ্র স্রোত উত্তর গোলার্ধে কোন দিকে বেঁকে প্রবাহিত হয়? 4টি অপশন রয়েছে আমাদের, বাম দিকে, ডান দিকে, সোজা উত্তর দিকে নাকি দক্ষিণ দিকে? আশা করবো তোমরা এই উত্তরটা জানো আর এই উত্তরটা তোমাদের হোমওয়ার্ক থাকলো, সবাই কমেন্টে এর সঠিক উত্তরটা বলে যাবে। 16 নম্বর প্রশ্ন কি বলেছে, আটলান্টিক মহাসাগরে উত্তর অংশে প্রবাহিত অত্যন্ত বিখ্যাত ও তীব্র গতিসম্পন্ন উষ্ণ স্রোতটির নাম কি? 4টি অপশন রয়েছে আমাদের, উপসাগরীয় স্রোত, ল্যাব্রাডার স্রোত, ক্যানারি স্রোত নাকি বেঙ্গুয়েলা স্রোত? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, উপসাগরীয় স্রোত। মেক্সিকো উপসাগর থেকে উৎপন্ন এই স্রোতটি অত্যন্ত উষ্ণ হয়। এই স্রোতের বয়ে আনা উষ্ণতার কারণেই উত্তর পশ্চিম ইউরোপের বন্দরগুলি তীব্র শীতকালেও বরফমুক্ত থাকে। 17 নম্বর প্রশ্ন কি বলেছে, গ্রিনল্যান্ড ও কানাডার মধ্যবর্তী অঞ্চল থেকে দক্ষিণ দিকে প্রবাহিত হওয়া বিখ্যাত শীতল স্রোতটির নাম কি? 4টি অপশন রয়েছে আমাদের, ওডেশীয় স্রোত, ফকল্যান্ড স্রোত, ল্যাব্রাডার স্রোত নাকি ক্যালিফোর্নিয়া স্রোত? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, ল্যাব্রাডার স্রোত। উত্তর মেরু অঞ্চল থেকে আসা এই বরফ শীতল স্রোতটি তার সাথে বিশাল বিশাল হিমশৈল বয়ে নিয়ে আসে। এই স্রোতের আনা হিমশৈলের আঘাতেই বিখ্যাত টাইটানিক জাহাজটি ডুবে গেছিল। 18 নম্বর প্রশ্ন, প্রশান্ত মহাসাগরের জাপান উপকূলে প্রবাহিত কোন উষ্ণ স্রোতটি তার গাঢ় নীল রঙের জন্য কালো স্রোত বলা হয়? 4টি অপশন রয়েছে আমাদের, ওয়াশীয় স্রোত, ক্যালিফোর্নিয়া স্রোত, পেরু স্রোত নাকি কুরোশীয় স্রোত? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, কুরোশীয় স্রোত। এই কুরোশীয় একটি জাপানি শব্দ যার অর্থ হলো আমাদের কালো স্রোত। এই স্রোতের জলের উষ্ণতা ও লবণাক্ত বেশি হওয়ায় এর রং গাঢ় নীল দেখায়, যা দূর থেকে দেখলে কালো রঙের মতো মনে হয়। 19 নম্বর প্রশ্ন, উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডার স্রোতের মিলনস্থলে যে ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝার সৃষ্টি হয় সেই মিলন সীমান্তকে কি বলা হয়? 4টি অপশন রয়েছে আমাদের, থার্মোক্লাইন, হিমপ্রাচীর, মগ্নচড়া নাকি আইসবার্গ সীমা? সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, হিমপ্রাচীর। উষ্ণ উপসাগরীয় স্রোত এবং শীতল ল্যাব্রাডার স্রোতের মিলনস্থলে জলের রং ও তাপমাত্রার একটি স্পষ্ট সীমানা বা প্রাচীর দেখা যায়।
একেই বলা হয় আমাদের হিমপ্রাচীর। এর ফলে এই অঞ্চলে তীব্র কুয়াশা এবং ঝড় তৈরি হয়। 20 নম্বর প্রশ্ন, নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে উষ্ণ ও শীতল স্রোতের মিলনে সৃষ্ট কোন মগ্নচড়াটি পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ বাণিজ্যিক মৎস্য চাষ ক্ষেত্র? চারটি অপশন রয়েছে আমাদের, রগার্স ব্যাংক, গ্র্যান্ড ব্যাংক, গ্রেট ব্যারিয়ার রিফ নাকি রক আইল্যান্ড। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, গ্র্যান্ডল্যান্ড। নিউ ফাউন্ডল্যান্ড দ্বীপের কাছে এই মগ্নচড়াটি আটলান্টিক মহাসাগরে অবস্থিত। 21 নম্বর প্রশ্ন, উত্তর আটলান্টিক মহাসাগরে বিভিন্ন স্রোতের চক্রাকার আবর্তনের ফলে মাঝখানে সৃষ্ট স্রোতহীন, শান্ত ও শৈবাল যুক্ত অংশকে কি বলে? একটি একটি আমাদের ইম্পর্টেন্ট প্রশ্ন, অনেক পরীক্ষায় এই প্রশ্নটি এসেছে। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে শৈবাল সাগর। উত্তর আটলান্টিক মহাসাগরের চারিদিকে স্রোতগুলো গোল হয়ে ঘুরতে থাকে। এর ফলে মাঝখানের জল একদম স্রোতহীন, শান্ত থাকে, যেখানে সার্গাসাম নামে এক ধরনের বিশেষ শৈবাল বা আকাশা জন্মায়। 22 নম্বর প্রশ্ন, শৈবাল সাগরের প্রধান বৈশিষ্ট্য কি? চারটি অপশন রয়েছে আমাদের, এর জল সম্পূর্ণ মিষ্টি, এখানে তীব্র সমুদ্র ঝড় হয়, এর কোনো স্থল সীমানা বা উপকূল রেখা নেই, এটি পৃথিবীর গভীরতম অংশ। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, অর্থাৎ এর কোনো স্থল সীমানা বা উপকূল রেখা নেই। 23 নম্বর প্রশ্ন, কোন মহাসাগরের সমুদ্র স্রোত ঋতু পরিবর্তনের সাথে সাথে সম্পূর্ণ উল্টো দিকে প্রবাহিত হয়? এটি একটি আনকমন প্রশ্ন, অনেকেই এই প্রশ্নটি জানে না। চারটি অপশন রয়েছে আমাদের, প্রশান্ত মহাসাগর, আটলান্টিক মহাসাগর, কুমেরু সাগর নাকি ভারত মহাসাগর। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, আমাদের ভারত মহাসাগর। উত্তর ভারত মহাসাগরের স্রোতগুলি সম্পূর্ণভাবে মৌসুমী বায়ুর উপর নির্ভর করে। এর ফলে গ্রীষ্মকালে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ুর প্রভাবে স্রোত যেদিকে চলে, শীতকালে উত্তর পূর্ব মৌসুমী বায়ুর প্রভাবে স্রোত তার ঠিক উল্টো দিকে ঘোরে। 24 নম্বর প্রশ্ন কি বলেছে? প্রশান্ত মহাসাগরের পেরু ও ইকুয়েডর উপকূলে কোন কোন বছর ডিসেম্বর মাসে যে সাময়িক ও অস্বাভাবিক উষ্ণ স্রোত দেখা যায় তাকে কি বলে? চারটি অপশন রয়েছে আমাদের, লালিনা, এল নিনো, হাম্বল স্রোত নাকি আগুলা স্রোত। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, এল নিনো। এই এল নিনো সচরাচর 2 থেকে 7 বছর পর পর দেখা যায়। এটি প্রশান্ত মহাসাগরের আবহাওয়া সম্পূর্ণ বদলে দেয়, যার ফলে ভারত ও দক্ষিণ পূর্ব এশিয়ায় খরা বা কম বৃষ্টিপাত দেখা দেয়। 25 নম্বর প্রশ্ন, স্প্যানিশ ভাষায় এল নিনো শব্দটির আক্ষরিক অর্থ কি? চারটি অপশন রয়েছে আমাদের, ছোট্ট ছেলে, শান্ত বালিকা, সমুদ্রের দেবতা নাকি মহাদংশী ঝড়। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে ছোট্ট ছেলে। স্প্যানিশ ভাষায় এল নিনোর আক্ষরিক অর্থ হলো আমাদের ছোট্ট ছেলে। একে অনেকে শিশু যিশুও বলে থাকে। ডিসেম্বর মাসে বড়দিনের সময় পেরুর উপকূলে এই উষ্ণ স্রোতের আগমন ঘটে। ওখানকার জেলেরা যিশু খ্রিস্টের জন্মের সাথে এর নাম মিলিয়ে রেখেছে এল নিনো, অর্থাৎ খ্রিস্ট চাইল্ড। 26 নম্বর প্রশ্ন, এল নিনোর বিপরীত অবস্থা যা প্রশান্ত মহাসাগরে জলকে স্বাভাবিকের চেয়ে অনেক বেশি শীতল করে তোলে এবং ভারতে ভালো বর্ষা আনে, তাকে কি বলে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন সি, লা নিনা। স্প্যানিশ ভাষায় লা নিনা শব্দের অর্থ হলো আমাদের ছোট্ট বালিকা। এটি হলো এল নিনোর ঠিক উল্টো অবস্থা। লা নিনা সক্রিয় থাকলে ভারতে মৌসুমী বায়ু শক্তিশালী আগমন ঘটে এবং বর্ষাকালে খুব ভালোভাবে বৃষ্টিপাত হয়। 27 নম্বর প্রশ্ন, দক্ষিণ প্রশান্ত মহাসাগরের বিখ্যাত শীতল পেরু স্রোত এর অপর নাম কি? চারটি অপশন রয়েছে আমাদের, ফকল্যান্ড স্রোত, হাম্বল স্রোত, ক্যানারি স্রোত নাকি ক্যালিফোর্নিয়া স্রোত। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, হাম্বল স্রোত। 28 নম্বর প্রশ্ন, ভারত মহাসাগরে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উষ্ণ স্রোত যা আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূল দিয়ে প্রবাহিত হয়, সেটির নাম কি? চারটি অপশন রয়েছে আমাদের, আগুলা স্রোত, বেঙ্গুয়েলা স্রোত, পেরু স্রোত নাকি কুরোশিও স্রোত। সঠিক উত্তর কোনটা হবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশনে আগুলা স্রোত। মাদাগাস্কার স্রোত এবং মোজাম্বিক স্রোত এই দুটি উষ্ণ স্রোত আফ্রিকা মহাদেশের পূর্ব উপকূলে দক্ষিণে এসে মিলিত হয় এবং আগুলা স্রোত নামে প্রবাহিত হতে থাকে। 29 নম্বর প্রশ্ন, সমুদ্রে ভাসমান বিশাল আকৃতির বরফের স্তূপকে কি বলা হয় যার একমাত্র 1/9 অংশ জলের উপরে ভেসে থাকে? চারটি অপশন রয়েছে আমাদের, প্লাঙ্কটন, হিমপ্রাচীর, গ্লেশিয়ার নাকি হিমশৈল। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন ডি, হিমশৈল। সমুদ্রে ভাসমান এই বিশাল বরফের স্তূপের মাত্র 1/9 অংশ দেখা যায়, বাকি 9 ভাগের 8 ভাগ অংশ জলের নিচে লুকিয়ে থাকে এবং এরকমই একটি হিমশৈলে আঘাত পেয়ে আমাদের বিখ্যাত টাইটানিক জাহাজটি ডুবে গেছিল। 30 নম্বর প্রশ্ন, অর্থাৎ আমাদের আজকের শেষ প্রশ্ন, মগ্নচড়া অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে কি জন্মায় যা মাছের প্রধান খাদ্য হিসেবে পরিচিত? চারটি অপশন রয়েছে আমাদের, সার্গাসাম শৈবাল, প্লাঙ্কটন, ছত্রাক নাকি সমুদ্র আগাছা। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন বি, প্লাঙ্কটন। উষ্ণ ও শীতল স্রোতের মিলন স্তরে জলের আরোড়ন এবং পুষ্টি উপাদানের কারণে এখানে ফাইটোপ্লাঙ্কটন জন্মায়।
যা মাছের প্রধান খাদ্য। তাই এখানে মগ্নচড়া অঞ্চলগুলিতে প্রচুর পরিমাণে মাছ পাওয়া যায়। তো আজকের ক্লাস এইটুকুই। আজকের ক্লাসটি কেমন লাগলো তোমরা আমাদের কমেন্টে অবশ্যই জানাবে। এই 30টি প্রশ্নের মধ্যে তোমরা কতগুলো সঠিক উত্তর দিতে পেরেছো সেটাও আমাদের কমেন্টে জানাবে। এরকমই ডেইলি বেসিসে বিভিন্ন চ্যাপ্টার ওয়াইজ জিকের প্র্যাকটিসের জন্য আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটি অবশ্যই ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবে। এবং তোমার অন্যান্য বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিচ্ছে তাদেরকেও আমাদের ভিডিওগুলি শেয়ার করে তাদের প্রস্তুতিতে সাহায্য করতে পারবে।